কর্ণগড়ের মহামা মন্দির দেখার পর আমরা আবার একটা টোটো ধরে নিলাম। এখন আমরা যাব শিরোমণিগড়, যেটা রানী শিরোমণিগড়, সেখানে যাব। ওই টোটোতেই আমরা এখন ভজতলা যাবো, শিরোমণিগড় থেকে ভজতলা। কারণ এখানে টোটো কিন্তু শিরোমণিগড়ে গেলে ওখান থেকে আসার সময় টোটো পাবেন না, তো বুক করে যেতে হবে। ঠিক আছে, চলুন। হচ্ছে ঐতিহাসিক পাড়াং নদী, কর্ণগড়ের এই নদীটাই বিখ্যাত নদী। এটাই অ্যাকচুয়ালি ওই গড়টাকে ঘিরে রেখেছিল। এটা এই মুহূর্তে জল নেই, বর্ষাকালের ভালোই খরস্রোতা থাকে। মহামা মন্দির দেখার পর আমরা চলে এলাম ঐতিহাসিক রানী শিরোমণিগড়ে। এটার ঐতিহাসিক গুরুত্ব অনেক, এটা পরে বলছি এর ঐতিহাসিক গুরুত্ব কতটা। তো এখন এখানে খনন কার্য চলছে, লাস্ট 4-5 মাস ধরে প্রশাসনের উদ্যোগে খনন কার্য চলছে। তো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। এখানে টিকিট কাউন্টার, পার হেড 10 টাকা করে। ইকো ট্যুরিজম রিসর্ট। চলুন ভিতরে যাই। স্কুলে যখন পড়তাম অ্যাকচুয়ালি আমাদের একজন পণ্ডিত স্যার ছিলেন। তো উনি কোনো স্টুডেন্ট যদি পড়া না পারতেন বা কোনো বদমাইশি বা কিছু করলে, এই চুয়াড় এদিকে আয়, নাকে নাকে কথা বলতেন উনি। তো এই চুয়ার কথাটা কোথা থেকে এলো, চুয়ার কথাটা কোথা থেকে এলো, তারই পীঠস্থান এখন সেই জায়গাটাই আমরা এসেছি। তো শিরোমণিগড় যেটা, তো চুয়ার কথার কোথা থেকে এলো তার ইতিহাসটা জানতে চেষ্টা করব আমরা। তো চলুন যাই। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে মেদিনীপুরের উত্তর পশ্চিম দিকে জঙ্গলমহলের নামে পরিচিত ছিল। এখানে বসবাসকারী অধিবাসীদের চুয়ার বলা হতো। এই চুয়াররাই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বিদ্রোহ ঘোষণা করেছিল। প্রকৃতপক্ষে চুয়ার নামের নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠীর অস্তিত্ব নেই। সাধারণত অসভ্য, বর্বর, অমার্জিত প্রকৃতির লোকজনকে গালাগালি ও অবহেলা প্রদর্শনের জন্য চুয়ার বলে ডাকা হতো। যদিও ইংরেজরা কেবল জঙ্গলমহলের রাজা, প্রজা তথা সাঁওতাল, মুন্ডা, কুর্মী, মাঝি প্রভৃতি প্রতিবাদী নিম্নবর্ণের মানুষদের চুয়ার বলে অভিহিত করতেন। এই জনগোষ্ঠীর মানুষরা দেশীয় রাজা, জমিদারদের ছাড়া ইংরেজদের বা তাদের প্রতিনিধিদের কথা শুনতেন না, কিংবা তাদেরকে হুজুর হুজুর বলে সম্মান প্রদর্শন করতেন না। তাই ইংরেজরা অবহেলা এবং ঘৃণা দেখিয়ে তাদের চুয়ার বলে ডাকতেন। মুঘল শাসনের শেষের দিকে জঙ্গলমহলের রাজা ও জমিদারেরা অর্ধস্বাধীন হয়ে যায়। সেই সময় তারা মুঘলদের নামমাত্র খাজনা প্রদান করে স্বাধীনভাবে জমিদারি পরিচালনা করত। চুয়াররা মূলত কৃষিকাজ ও পশু শিকার করে জীবিকা নির্বাহ করলেও এদের একটি বড় অংশ ওই সকল দেশি রাজা বা জমিদারদের অধীনে পাইক বা রক্ষী হিসেবে কাজ করত। পাইকের কাজ করার বিনিময়ে পারিশ্রমিক হিসেবে তারা যে নিষ্কর জমি ভোগ করত তা পাইকান জমি নামে পরিচিত ছিল। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেওয়ানি লাভের পর কোম্পানি জঙ্গলমহল এলাকায় উচ্চ হারে রাজস্ব ধার্য করে। জমিদাররাও এই নিজ নিজ অঞ্চলে অধিবাসীদের ওপর উচ্চ হারে রাজস্ব চাপায়। এই অধিক রাজস্ব দিতে অপারগ কৃষকদের জমি কেড়ে নেওয়া হয় এবং নতুন প্রজাদের তা দিয়ে দেওয়া হয়। তাছাড়া নতুন ভূমি বন্দোবস্ত অনুযায়ী পাইকদের কাছে থাকা নিষ্কর জমি কেড়ে নেওয়া হয়। এই অবস্থায় চুয়াররা বিদ্রোহের পথে যেতে বাধ্য হয়। কোম্পানি শুরুর দিকে চুয়ারদের জমিগুলিকে জমিদারদের এবং ইজারাদারদের হাতে তুলে দিয়েছিল। প্রথমে রাজস্বের হার সীমিত থাকলেও পরে রাজস্বের হার বৃদ্ধি করা হয়। শর্ত অনুযায়ী বিপুল পরিমাণ রাজস্ব বহু জমিদার জমা করতে অসফল হয়। ইংরেজ শাসকরা তাদের সৈন্য সামন্ত নিয়ে ওই সমস্ত জমি কেড়ে নেয় এবং অন্য ব্যক্তির কাছে উচ্চ মূল্যে ইজারা দেয়। জমি হারিয়ে জমিদাররাও ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে ওঠে, যার ফলে এইসব বিক্ষুব্ধ জমিদাররা বিদ্রোহী চুয়ার ও পাইকদের নেতৃত্বদানে এগিয়ে আসে। এই বিদ্রোহ ছিল এক দীর্ঘস্থায়ী বিদ্রোহ। 1768 থেকে শুরু করে 1799 সাল পর্যন্ত প্রায় 30 বছর এই বিদ্রোহ। এটাই হলো সেই বিখ্যাত ভগ্নপ্রায় কর্ণগড় দুর্গ। অষ্টাদশ শতকে এটাই ছিল বাংলার সংগঠিত ভয়ঙ্কর চুয়ার বিদ্রোহের আঁতুড়ঘর। এই কাহিনী শুরু আজ থেকে প্রায় 250 বছর আগে।
মেদিনীপুরের প্রত্যন্ত কৃষক পরিবার থেকে উঠে আসা প্রায় নিরক্ষর এক বীরাঙ্গনা রমণী, নাম রানী শিরোমণি, যিনি ছিলেন মূলত পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল ও তার পার্শ্ববর্তী অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্রিটিশ বিরোধী ঐতিহাসিক চুয়ার বিদ্রোহের অন্যতম নেত্রী। 1568 সালে জমিদার লক্ষণ সিংহ মেদিনীপুরের সিংহ রাজবংশের এই দুর্গ প্রতিষ্ঠা করেছিলেন। তার পরবর্তী সপ্তম বংশধর রাজা অজিত সিংহের মৃত্যুর পর তার বিধবা পত্নী রানী শিরোমণি তার আর 5টা জমিদার গিন্নির মতন আরামে বিলাসে জীবন অতিবাহিত করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। দরিদ্র কৃষকদের ওপর অমানবিক ব্রিটিশ শোষণের প্রতিবাদে তিনি অবতীর্ণ হলেন এক রক্তক্ষয়ী সংগ্রামে। এখানে খনন কার্য চলছে এখনো চারিদিকে, তো ফলে আরও অনেক কিছু বেরোবে নিচ থেকে। অ্যাকচুয়ালি ইংরেজরা এই এখানে একটা ফোর্ট ছিল, শিরোমণি গড় ছিল, তো সেটা 1899 সালে, না সরি 1799 সালে কামান দিয়ে পুরো ধূলিসাৎ করেছিল, মানে মাটির নিচে মিশিয়ে দিয়েছিল। সেই ইতিহাস নিশ্চয়ই বলবো, কিন্তু এখন এখানে একটা ঢিপি মতন ছিল, সেটাকে খনন কার্য করে স্থানীয় প্রশাসকরা চেষ্টা করছেন একটা ঐতিহাসিক জায়গা তৈরি করার। দেখা যাক কতটা পারেন ওনারা। 1784 সালের 8ই জুলাই সীতারাম খান এবং বনসুরাম বক্সির নেতৃত্বে এই কর্ণগড়ে শুরু হয় চুয়ার বিদ্রোহের, যার পশ্চাতে পূর্ণ সহযোগিতা ছিল রানী শিরোমণির। সেকালে ব্রিটিশ প্রশাসন প্রথম দিকে অনুমান করতেই পারেননি যে কর্ণগড় থেকে ভয়ঙ্কর এই চুয়ার কৃষক বিদ্রোহের নেতৃত্বে রয়েছেন স্বয়ং রানী শিরোমণি। কারণ সহজ সরল গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা রানী শিরোমণি একদিকে যেমন ছিলেন অত্যন্ত সুন্দরী, অন্যদিকে তেমনই ছিলেন অসাধারণ বিচক্ষণ বুদ্ধির অধিকারিণী। চুয়ার বিদ্রোহে তিনি আরও সংগঠিত করতে পার্শ্ববর্তী জমিদারদের নিয়ে প্রায় গোপনে বৈঠক করতেন, আর স্থানীয় পাইক অধিবাসীদের নিয়ে গড়ে তোলেন এক শক্তিশালী তীরন্দাজ বাহিনী। এরপর মেদিনীপুরের অত্যাচারী ব্রিটিশ প্রশাসনের ওপর সম্পূর্ণ গরিলা পদ্ধতিতে সশস্ত্র আক্রমণ চালাতে থাকেন। জমিদারের আদেশে স্থানীয় অত্যাচারী মহাজন তথা ইংরেজদের শস্য ভাণ্ডার লুট করে লুণ্ঠনজাত সামগ্রী দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দিতেন। অন্যদিকে রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে একের পর এক ব্রিটিশ ভবন কুঠি সব জ্বালিয়ে দেওয়া হতো রানী শিরোমণির নেতৃত্বে। এই চুয়ার বিদ্রোহের ক্রমে ইংরেজরা তাদের পরিবার পরিজনকে ভয়ে মেদিনীপুর থেকে কলকাতায় পাঠিয়ে দেয়। নিরাপত্তাহীনতায় মেদিনীপুর বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় অধিক সংখ্যক সশস্ত্র সিপাহী। এখানে পার্কটা করা হয়েছে, সুন্দর ফুলের গাছ, আর এদিকে দোলনা স্লিপ এসব রাখা হয়েছে। আর ওখানে একটা নতুন রিসোর্ট তৈরি হয়েছে, ওই রিসোর্টটা খোলা আছে না বন্ধ আছে দেখছি, ওখানে নাইট স্টে করা যাবে। এই গড়ের মধ্যে নাইট স্টে করার একটা অভিজ্ঞতা খুবই ভালো লাগবে। আর এই যে মন্দিরটা দেখছে, এটা কিন্তু মাটি খুঁড়ে টোটাল পাওয়া গেছে, এটা কিন্তু 1 বছর আগেও ছিল না, এটা ঢিপি ছিল। যাই ভিতরটা যাই। এই মন্দিরটা মাটির নিচে খুঁড়ে পাওয়া গেছে এই 3-4 মাসের মধ্যেই। ভিতরটা দেখুন, কনস্ট্রাকশন চলছে, পুরো ফেটে গেছে। ওই যে দেখুন একটা দিঘি মতন আছে, দিঘির মধ্যে মিডলে একটা দেখুন, ওই যে ওটা হচ্ছে তখনকার রাজাদের জলমহল ছিল। গরমকালে ওখানে ওনারা রাত্রি যাপন করতেন, দেখতে পাচ্ছেন, ওখানে রাত্রি যাপন করতেন। এর থেকেই বোঝা যায়, দেখুন দিঘিটা দেখুন। রাজা রণবীর সিং কটেজ, এটা এখানের কটেজগুলোর একটা বিশেষত্ব হচ্ছে তখনকার যে এখানকার রাজারা ছিল তাদের নাম দিয়ে কটেজগুলোর নাম দেওয়া হয়েছে। যেমন এটা রাজা রণবীর সিং কটেজ, দেখুন প্রত্যেকটা কটেজের একটা নাম আছে। হ্যাঁ, ভবানী কটেজ, কিন্তু এখানে বুকিং খুব একটা হয় বলে মনে হয় না, কিন্তু আমার মনে হয় ভালো লাগবে, ফাইনালি স্টে করলে ভালোই লাগবে। শ্যাম সিং কটেজ, আর এটা হচ্ছে সুইমিং পুল ছিল রানীদের। এক সময় এই দিঘির ধারে নাইট স্টে করার জন্য কটেজ বানানো হয়েছিল,
কিন্তু না চলার জন্য এগুলো সব ভেঙে চুরে গেছে। ওদিকেও একটা কটেজ আছে, জায়গাটা বেশ ভালোই। এই যে ঢিপিটা দেখছেন, ওই যে বিরাট ঢিপি, এটাও খনন কার্য হবে, এখনো চালু হয়নি। এর মধ্যেও দুর্গের অবশিষ্টাংশ বা মন্দির টন্দির থাকতে পারে। পুকুরের পাড়ে এখানে নিশ্চয়ই কিছু ছিল, এই যে দেখা যাচ্ছে, এই যে ছিল, এই যে এই দেখুন। তা আজ থেকে 5 বছর আগে কেউ জানতো না যে এরকম, সবাই জানা একটা ঢিপি রয়েছে, কিছুটা মোগলমারি শক্তিসেনা ঢিপির মতনই এটা ছিল। রানী শিরোমণির নেতৃত্বে চুয়াড় বিদ্রোহের চাপে ব্রিটিশরা যখন কোণঠাসা, ঠিক সেই সময় দুর্ভাগ্যবশত রানীর নায়েব যুগলচরণ রানী শিরোমণিকে সরিয়ে এই কর্ণগড়ে রাজা হওয়ার আশায় রানীর সমস্ত গোপন অভিসন্ধি কথা ইংরেজদের জানিয়ে দিয়েছিল। এরপর তৎকালীন মেদিনীপুরের ব্রিটিশ কর্তা গ্রাহামের নির্দেশে লেফটেন্যান্ট ফার্গুসন বিপুল সংখ্যক সশস্ত্র সেনাবাহিনী নিয়ে কর্ণগড় দুর্গে আক্রমণ করে। 1799 সালের 6ই এপ্রিল রানী শিরোমণিকে ব্রিটিশরা বন্দী করে। তার সাথে গ্রেপ্তার করা হয় অন্যান্য বিদ্রোহী নেতাদেরকেও, যাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন চুনিলাল খান, নরনারায়ণ বক্সী প্রমুখ। আর সমগ্র কর্ণগড় দুর্গের সন্ধান চালিয়ে পাওয়া যায় 27টি গাদা বন্দুক, 4টি বিলেতে গাদা বন্দুক, 25টি তরোয়াল, 4টি যুদ্ধ কুড়াল, 8টি বল্লম, 10টি ক্ষুদ্র গোলাকার ঢাল, 15টি তীরধনুক, 9টি ছোড়া আর 8টি গুঁড়া বারুদের অস্ত্র ইত্যাদি। মূলত এই অস্ত্রগুলোই রানীমা পৌঁছে দিতেন ব্রিটিশ বিদ্রোহী চুয়াড় বিদ্রোহীদের হাতে। এমনি অভিযোগে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের বিচারে রানী শিরোমণিকে রাজদ্রোহী ঘোষণা করে জীবনের শেষ 13টা বছর আবাস দুর্গে বন্দি নজরবন্দি করে রাখা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন পরিচালনার অপরাধে জমিদারি হারিয়ে 1812 সালে রানী শিরোমণি ইহলোকের মায়া ত্যাগ করেন। বাংলার এই বিড়ম্বনা নারীর যখন মৃত্যু ঘটছে তার প্রায় 15 বছর পর জন্ম নেন সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী উত্তরপ্রদেশের ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। কিন্তু এই উপেক্ষিত রানী শিরোমণির বহু আগেই দেখিয়ে গিয়েছিলেন ব্রিটিশদের ঔদ্ধত্যের বিরুদ্ধে আধিপত্যের লড়াই কাকে বলে। রানী শিরোমণির এই আত্মত্যাগের বিফলে যায়নি। অনেক ক্ষেত্রে ইংরেজরা গ্রামের দরিদ্র কৃষকদের খাজনা মুকুব করে দিয়েছিল, বেকসুর মুক্তি দিয়েছিল বহু রাজনৈতিক বন্দীদের। কিন্তু ঐতিহাসিকদের মতে বাংলার ইংরেজদের হাতে প্রথম রাজনৈতিক বন্দী ছিলেন রানী শিরোমণি। সাহস আর বীরত্বের কারণে তাকে বলা হয় মেদিনীপুরের লক্ষ্মীবাঈ। কর্ণগড়ের রানী শিরোমণি গড়ের সংস্কার কাজ শুরু হয়েছে, যেখানে খননকালে একাধিক প্রাচীন খিলান, মন্দিরের ধ্বংসাবশেষ, আটচালা এবং পাথুরে পদচিহ্নের মতন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের হেরিটেজ কমিশনের উদ্যোগে প্রায় 2.5 কোটি টাকা ব্যয়ে এই সংস্কার কাজ শুরু হয়েছে। ये इधर काम कर रहा है, इसका नाम है तोपन। हाँ, तो आप इधर 2 महीना से काम कर रहे हैं? हाँ, 2 महीना। अच्छा, क्या 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 काम किया, क्या क्या मिला इधर से? इधर से हम लोग को तो ऐसे खुदाई में कुछ नहीं मिला है, ऐसे ही हाँ। जो काम अभी है निकला है वो सब इसका टूटा फिनिशिंग था, होगा ना? वो टूट रहा था, अभी बना रहा है ना। अच्छा, अब ये जो ईटा उटा है ये सब की पूरा ये होगा ना? कौन सा? एक माटी का नीचे मिला? हाँ, वो सब माटी का नीचे से पहले से खुदाई होके वो हाँ। सब निकला है। हाँ, उसके बाद वो सब अभी काट के और ऐसा गांठी में साइड में काटनी होगा, करके फिर से बनाएगा। पूरा जैसा है था पहले से ऐसे बनेगा। अच्छा, उससे बनेगा। अच्छा अच्छा अच्छा, वेरी नाइस। ठीक है, आगे आप का भी बन गया है, आगे का वीडियो भी कर लो। इधर आप क्या कर रहे हैं? अभी वो डिजाइन काटते हैं। डिजाइन करके बैठाएगा ना? हाँ, अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा। हाँ, उसका जो डिजाइन है वो इधर लगेगा अभी, इसका ऊपर रखेगा। जैसे डिजाइन कितना दिन लगेगा ये काम फिर से में? तो काम कम से कम 1 साल 1.5 साल जैसा लगेगा। और 1-1.5 साल लगेगा तो कम्प्लीट हो जाएगा। हाँ, पूरा कंप्लीट होगा। बहुत अच्छा होगा। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ জানাই প্রশাসনকে, ইতিহাসকে বাঁচিয়ে রাখার তারা উদ্যোগ নিয়েছে এবং সংস্কার করে মাটির নিচ থেকে এগুলো বের করছে। এটা খুবই মানে প্রশংসাযোগ্য এবং আমরা চাই ইতিহাসকে বাঁচিয়ে রাখতে। তো এটা সব জায়গায় হওয়া দরকার, ইতিহাস যেন ধ্বংস না হয়ে যায়, কারণ এটা আগামী প্রজন্মের কাছে একটা দেখার সুযোগ করে দেবে
তো আর একটা ব্যাপার হচ্ছে, এই জায়গাগুলো একটা ফলক দিয়ে যদি কোন জায়গার কি ইতিহাস সেটা একটু ভালো করে ডিটেলস করে দেয় পরবর্তীকালে, সেটা পর্যটক যারা দেখতে আসবে তাদের পক্ষে সুবিধা হবে। মানে কোন জায়গাটা কি ছিল সেটার ইতিহাসটা একটু একটা নোটিশ বোর্ডে দিয়ে দিলে খুব ভালো হয়। সিঁড়িটা তখনকার আমলের, 500 বছর আগের। চারিদিকে ঘেরা। পুকুরটা দেখছেন, এটা রানীদের পুকুর ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি ছিল, ওখানে সিঁড়ি ছিল, রানীদের পুকুর। দেখুন এখানেও সিঁড়ি আছে। হ্যাঁ। পশ্চিম মেদিনীপুরে যা ঐতিহাসিক ঐতিহাসিক জিনিস দেখে সত্যিই ভালো লাগলো। আজকে এই কর্ণগড়ের যে রানী শিরোমণি গড়ে এসে সত্যিই ভালো লাগলো। তো এই ধরনের ব্লগ যদি দেখতে চান, আমার চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকবেন। আমি চেষ্টা করব, আমি একটু ইতিহাসটা ভালোবাসি, ইতিহাস নিয়েই আমি ব্লগ করার চেষ্টা করব। তো আমার চ্যানেলের সাথে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরের ব্লগে আবার দেখা হবে।